দেখো, এটা আমাদের যে ফার্স্ট মানে এই যে চ্যাপ্টারটা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে সুদ কষা, বা যেটাকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট। এবার সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো মানে সহজ আমরা বলবো না, আবার কঠিন আমরা বলবো না। অনেক সময় কি হয় যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অনেক সময় সহজ আছে, কিন্তু সরল সুদের অঙ্ক অনেক সময় কঠিন আছে। ঠিক আছে? তার কারণ কি, সরল সুদ আমরা মনে করি যে স্যার একটাই তো সূত্র, যে PR T/100, কিন্তু না, একটাই সূত্র ব্যাপারটা নয়। জিনিসটা এমনভাবে ঘুরিয়ে দেয়, এটা করাটা একটু বেশি যথেষ্ট কমপ্লিকেটেড হয়ে যায় সকলের কাছে। ঠিক আছে? সেই কারণে এটা একটু মাথায় রাখতে হয়, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এই সুদ কষা থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারে অঙ্ক সব এক্সামে কম বেশি দিয়ে থাকে, এই জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এবার এর মধ্যে কি কি আছে, প্রথমে সরল সুদ করতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল, মানে আসল। আসল মানেটা কি? আসল মানে হচ্ছে যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো সেটাকে বলা হচ্ছে আসল। সাপোজ তোমার কাছে 5,000 টাকা আছে, সেই টাকাটা তুমি ব্যাংকে রাখছো। সেই টাকাটা তুমি ব্যাংকে রেখেছো, তাহলে ব্যাংকে রাখার সাথে সাথে কি হবে, সেই টাকাটা তুমি 5,000 টাকা আছে, তুমি ব্যাংকে রেখেছো, যে হ্যাঁ এখন রেখে দিচ্ছি, 5 বছর পরে বা 10 বছর পরে কোনো একটা জায়গায় আমার কাজে লাগবে। অর্থাৎ সেই টাকাটাকে তুমি একটা টাকাকে নির্দিষ্ট সময়ের জন্য তুমি রেখেছো, সেই টাকাটাকে রেখেছো যে পরে তুমি সেই টাকাটা ফেরত পাবে, সেই কারণের জন্য সেই টাকাটাকে বলা হচ্ছে আসল। এবার সেই আসল রাখার পর যদি তোমাকে এই আসল টাকাটাই ফেরত দেয়, তাহলে তুমি টাকা রাখবে কেন, ব্যাংকে রাখবে বা অন্য জায়গায় রাখবে কেন? অবশ্যই না, তোমাকে বেশি টাকা ফেরত দিতে হবে, নাহলে তুমি রাখবে না। তাহলে যে বেশি টাকা তোমাকে ফেরত দেবে সেটাকে বলে সুদ বা ইন্টারেস্ট। মানে তুমি 5,000 টাকা যদি ব্যাংকে রাখো, 5 বছর পরে নাও বা 10 বছর পরে নাও, তাহলে যে 10 বছর পরে তোমাকে 5,000 টাকার সাথে আরো কিছু টাকা অ্যাড করে তোমাকে দিতে হবে। সেই যে এক্সট্রা টাকাটা তোমাকে অ্যাড করে দিল, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় সুদ বা ইন্টারেস্ট। তাহলে সেই যে অতিরিক্ত অর্থ প্রদান করা হচ্ছে, অতিরিক্ত অর্থ, সেটাকে বলা হচ্ছে সুদ। এবার এই সুদটা অনেক রকমের হয়। কি হয়, সাপোজ তুমি যদি মানে পোস্ট অফিসে যাও, তাহলে দেখবে এক ধরনের তোমার কাছে এক ধরনের তোমার স্কিম থাকে, সেটাকে বলে TD, টার্ম ডিপোজিট। ঠিক আছে? শুনেছো TD বা টার্ম ডিপোজিট কথাটা? না। আচ্ছা, যদি ব্যাংকে কোনো মানে পোস্ট অফিসে কোনোদিন যদি টাকা রাখো, ইনভেস্ট করে রাখো, তাহলে দেখবে ওখানে একটা TD বা টার্ম ডিপোজিট বলে একটা ব্যাপার আছে। যেখানে কি হয়, টার্ম ডিপোজিটের মধ্যে কি হয় জিনিসটা বুঝে নাও, এটা বোঝার জন্য এটা মানে টার্ম ডিপোজিট হয়। আরেকটা যদি যাও RD, যেটাকে রেকারিং ডিপোজিট বলে, এটা মানে সব থেকে ভালো, যাকে বলে সেফ, যেগুলো টাকা রাখার জন্য। ঠিক আছে? আমি একটু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এবার এই দুটোর মধ্যে তুমি যদি টাকা রাখো, দুটোতে তুমি আলাদা আলাদা রিটার্ন পাবে। যেমন তুমি যদি এই টার্ম ডিপোজিটে 1,000 টাকা রাখো, ঠিক আছে, তাহলে 5 বছর পরে, হয়তো ধরো 5% সুদ আছে, তাহলে 5 বছর পরে তুমি কত টাকা পাবে? 1,000 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে? 50 টাকা। 1,000 টাকার তোমার 5% সুদ হলে, মানে 5% সুদ হলে 1 বছরে কত টাকা হচ্ছে? 50 টাকা হচ্ছে তো নাকি? হ্যাঁ, একদম সুদের মানে সব ভুলে গেছো। যাই হোক, P100, তাই তো, 5-এর 100, তাহলে শূন্য শূন্য কাটলে 50 হয়। তাহলে 50 হ্যাঁ। 1 বছরের সুদ হয়, তাহলে 5 বছরে তুমি কত টাকা সুদ পাবে? 50 × 5, মানে 250 টাকা তুমি সুদ পাবে। মানে কি হলো, এটা তোমার প্রত্যেক বছরই তুমি 50 টাকা করে সুদ পাচ্ছ। সেটা হচ্ছে টার্ম ডিপোজিটে। মানে কি হয়, তুমি 1,000 টাকা এই বছর জমা করলে, এবার এই যে 50 টাকা সুদ, সেটা সঙ্গে সঙ্গে তোমার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে, মানে এই টাকাটা তুমি খরচ করতে পারবে। পরের বছর আবার 50 টাকা তোমার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে, এরকম করে করে প্রত্যেক বছরই তোমার এই ইন্টারেস্টটা তোমার কাছে তুমি পেয়ে যাবে। তোমার যে আসল বা প্রিন্সিপাল 1,000 টাকা ছিল সেটা রয়ে যাবে। এটা হচ্ছে টার্ম ডিপোজিটে এই ব্যাপারটা হয়ে থাকে। ফলে কি হয়, এর টাকাটা একটু কম হয়। কেন? কারণ তোমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে। কিন্তু রেকারিং ডিপোজিটে কি হয়, এই টাকাটা তুমি সেই একই টাকায় ইনভেস্ট করছো, মানে 1,000 টাকাই তুমি বছরে দিচ্ছ, কিন্তু 1,000 টাকা এইভাবে না দিয়ে প্রত্যেক মাসে তুমি 100 টাকা করে দিচ্ছ। এবার ধরো 1,200 টাকা যদি এই ক্ষেত্রে ভাবি, 12 × 5 তোমার ধরো 60 টাকা, 6 × 5 300 টাকা যদি ভাবি হিসাবের সুবিধার জন্য। এবার তুমি যদি 100 টাকা প্রত্যেক মাসে মাসে দাও, তাহলেও তোমার 12 মাসে হচ্ছে 1,200 টাকা। কিন্তু এই টাকাটা তুমি কিন্তু এখন পাবে না, পুরো পাবে 5 বছরের শেষে। সেক্ষেত্রে তোমার যে ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু অনেকটা বেশি হবে। কেন? কারণ 5 বছর পরে তুমি টাকাটা ফেরত পাচ্ছ।
রেকারিং ডিপোজিটে তুমি একদম শেষে পাবে, কিন্তু টার্ম ডিপোজিটে তুমি প্রতি বছরে শেষে পাবে। এবার কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে এই অঙ্কের মধ্যে এই কথাগুলো দিয়ে অঙ্ক থাকবে যে তুমি এত টাকা টার্ম ডিপোজিটে তুমি ইনভেস্ট করেছো বা জমা করেছো, তাহলে সেক্ষেত্রে তোমার এত বছর পরে তুমি কত টাকা পাবে, এরকম প্রপারলি জিনিসগুলো আসবে। ঠিক আছে, অঙ্ক করার সময় এগুলো আমাদের করতে হবে। এবার যে সুদ আমরা এইভাবে পাচ্ছি প্রত্যেক বছরের শেষে, সেটাকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট বা এসআই। এবার টিডির ক্ষেত্রে হয় এই সিম্পল ইন্টারেস্ট, কিন্তু যেটা আরডি হয় সেক্ষেত্রে হয় রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা চক্রবৃদ্ধি সুদ। এবার এর একটাই সূত্র, পি আর টি, মানে প্রিন্সিপাল, তার রেট অফ ইন্টারেস্ট এবং তার সময় গুণ করতে হবে এবং 100 দিয়ে ভাগ করতে হবে, এটাই একমাত্র। এবার এখানে পি সমানও বের করা যেতে পারে, তখন বাকিটা নিচে চলে যাবে, মানে সিম্পল ইন্টারেস্ট এসআই এর সঙ্গে বাকিটা নিচে চলে যাবে। যদি আর বের করো সেই একই, টি বের করো একই, শুধু ওপর নিচে অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে। ঠিক আছে, এবার প্রথম অঙ্ক আমরা একটু করি, দেখি। দেখো খুব সহজ একটা অঙ্ক, ঝট করে বলো উত্তর কত হবে। 5,760 টাকার বার্ষিক 6% সুদের হারে 3 বছর পর সরল সুদ কত হবে? ঝট করে ক্যালকুলেশন করে বলো তো, ঝট করে ক্যালকুলেশন করে বলো উত্তর কি হবে। কি হচ্ছে অ্যান্সার? তাহলে পি আর মানে কত 6, টি মানে কত 3/100। ব্যাস, করলে কত হচ্ছে, 0 0 কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটা গুণ করব, গুণ করলে আমাদের কি আসছে, শূন্যটা আমাদের চলে যাবে, তাহলে 576, 18, 8 6 48, 4। দেখো দুটো ডিজিট, ও বাবা সবটাই করতে হবে। 8 6 48, 4, 8 7 56, 60, 6 8 5 40, 46, 576, 8 6 3 10, মানে 10 36 80, 10 36 80, অপশন সি। তাই তো, এটাই হবে তো নাকি না অন্য কিছু হবে? তাই। বোঝা গেল? স্যার, ওকে, নেক্সট বলেছে একজন কৃষক 3600 টাকা বার্ষিক স্যার এসআইটা সরল সুদ তো? এসআই, আই এসআই এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল মানে সরল, তাই তো? ব্যাস, সিম্পল মানে সরল, তাহলে সরল সরল সুদ হলো। বুঝা গেল? পি, পিটা প্রিন্সিপাল, আরটা তাহলে কি? আরটা আচ্ছা, আমি এখানে একবার বলে দিচ্ছি। পি ফর প্রিন্সিপাল মানে আসল, আর ফর রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার। ও আচ্ছা, উপরে লেখা আছে দেখো, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আর টি ফর টাইম মানে হচ্ছে সময়। দেখো উপরের এই লাইনটা লেখা আছে উপরে, আছে তো? না স্যার। তাহলে প্রথমটা হলো, সেকেন্ডেরটা পড়ো। সুপর্ণা আছো না ঘুমিয়ে গেছো গো? আছি। আছো, করনি কেন? ন্যাড়া পড়া আছে নাকি? সেটা কি আমি তো জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে। একটু গ্রাম বাংলার, আমাদের এদিকে হয় না। গ্রাম বাংলার দিকে হয়, শহরের দিকে তো হয় না, গ্রাম বাংলার দিকে হয় আর কি। স্যার দোলের আগের দিন হয়। দোলের আগের দিন আমি ভিডিও করেছিলাম না, ভিডিও দেখোনি? স্যার, দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করবে দেখবে ওগুলো নিয়ে, যেগুলো হয় তার আগে আমি ভিডিও দেওয়া আছে আমার। আচ্ছা।
আচ্ছা, এটা কি হবে বলো? সহজ তো, বলো। তাহলে 3600 টাকার ইন্টারেস্টটা বের করো। 3600 টাকার 15% সুদের হারে 4 বছরে তাহলে কত টাকা সুদ হচ্ছে কত বের করবে। তাহলে 0,0,0,0 তাহলে কত হচ্ছে 36 গুণিত 15×5 = 75, 15×4 = 60। তাহলে করলে হবে 0, 6, 6 36-এর 6, আর রয়েছে 3, 18, 3 21, 2160। তার মানে এটা খেয়াল করো, এটা কিন্তু সুদ, এবার ফেরত দিতে হবে তাকে। তাহলে কত টাকা তার কাছে মানে সে পাচ্ছে বা তার কত টাকা ঋণ হচ্ছে? 3600 টাকার সঙ্গে 2160 টাকা। ঠিক আছে, এই টাকাটা, কারণ এই দুটো মিলিয়ে তো তাকে দিতে হবে। সে ঋণ নিয়েছে বা তাকে তো ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এই টাকাটাতে ইন্টারেস্ট হচ্ছে, তাহলে কত টাকা হচ্ছে মিলিয়ে? 60, 7, তো 1760 টাকা। একদম, তাই তো। তাহলে 5760 টাকা টোটাল হচ্ছে। এবার 4000 টাকা সে ঋণ হিসেবে দিয়ে দিল, ভালো কথা। বাকি রইলো কত টাকা? 1760 টাকা রইলো, সেটার জন্য সে একটা গরু দিয়েছে, তাহলে গরুর জন্য কত টাকা? 1760 টাকা। এই খুব কঠিন অঙ্ক? খুব সহজ অঙ্ক, তাই তো? সহজ তো নাকি? মৈত্রী হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ওকে, পরেরটা ঝট করে করো, তাড়াতাড়ি করতে হবে, একটু ফাস্ট। আচ্ছা, রাম বার্ষিক 13% সরল সুদের হারে 520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল। 6 মাস পর সম্পূর্ণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? দেখো, এ আর বি তো হবে না, বোঝাই যাচ্ছে, কারণ কম টাকা, কারণ ইন্টারেস্ট একটু বেশি হবে। তাহলে সি আর ডি এর মধ্যেই একটা হবে, কোনটা হবে ভেবে বলো। খুব সহজ, খুব সহজ। এবার এখানে ব্যাপারটা একটাই, সেটা হচ্ছে কি, ব্যাপারটা 6 মাস। 6 মাস মানে কত? 6 মাস মানে কত হবে? হাফ ইয়ার, অর্ধেক বছর হবে না? টাইমটা তখন অর্ধেক হয়ে যাবে, ব্যাস। কত হচ্ছে? 2, 26। তাহলে কাটার দরকার নেই, কারণ না কেটে লাভ আছে। 0, 0 কাটলাম, আর 2, 26 কাটলাম। এবার 26, 13 মানে 13, 13, 169, তার সাথে 2 গুণ করে দেবে। তাহলে 9, 2, 18, 6, 3, 18, 6, 2, 12, 13, 3 হাতে রয়েছে 1, 3, তাহলে 338। আর এ থাকার জন্য তাহলে 33 টাকা 80 পয়সা তার হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কত টাকা দিতে হবে? 520 টাকার সঙ্গে 33 টাকা 83 পয়সা, মানে কত হচ্ছে? তাই তো, 553 টাকা 80 পয়সা। বোঝা গেল না, গেল না বলো? স্যার একবার বলুন। হ্যাঁ, হ্যাঁ স্যার। 520 টাকা, তার 13% সুদ, 13/100। এবার সময়টা কত? 6 মাস। 6 মাস মানে কত? হাফ বছর। ওই যে টিটা তো আমরা 1 ইয়ার করেছিলাম, হাফ। এবার তুমি কাটাকাটি করলে, কাটাকাটি করে দেখো একটা শূন্য নিচে রেখে দিলে। কেন? কারণ কেটে যদি 5 করো, তাকে ভাগ করতে কষ্ট, নিচে 10 রেখে দিলে। তাহলে 10 রাখা মানে কি, একটা পয়েন্ট সরে যাবে, ব্যাস। 26 আর 13 গুণ করতে হবে। এবার গুণ করবে কেন? 13, 13, 169 তো আমরা জানি। তাহলে 26 মানে কত? 13 × 2। তাহলে 13, 13, 169, তার সাথে 2 গুণ করে দিলে শুধু 338 হয়ে গেল, একটা শূন্য সরিয়ে দিলে 33.8 হলো। তাহলে 33.8 মানে কত? 33 টাকা 80 পয়সা। তাহলে 520 টাকার সঙ্গে 33 টাকা 80 পয়সা তাকে সুদ হিসেবে দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, ব্যাস হয়ে গেল। তার মানে এটাই তো তাকে দিতে হচ্ছে। এবার ক্লিয়ার হলো?
উত্তরে তো 33, ওইটা উত্তরে নেই তো। তো 520 সঙ্গে 33 যোগ করলে কত হয় বাবা? ও হ্যাঁ সুদের সঙ্গে আসলটা তো দিতে হবে নাকি? হ্যাঁ 520 হ্যাঁ সঙ্গে 33 টাকা 80 পয়সা যোগ করলে কত হয়? 553.80। সুপর্ণা ক্লিয়ার হয়েছে? সুপর্ণা বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, ওকে, বোঝা যাচ্ছে। নেক্সট। 4,800 টাকা বার্ষিক 8.5% সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করবে? তো 3 মাসটা কি করে করবো? এইটাই হচ্ছে প্রশ্ন। ভেরি গুড। তাহলে যেরকম 6 মাসটা কি করে করেছিল, কত হয়েছিল? হাফ হয়েছিল। হাফ। তাহলে 3 মাস কত হবে বলো? হাফের হাফ মানে পয়েন্ট টু কত? ফাইভ হ্যাঁ, হাফের হাফ করলে কত হয় পাগল? হাফকে হাফ, হাফের হাফ কোনো জিনিসকে অর্ধেক করেছো, তার অর্ধেকের অর্ধেক মানে কত? এই রে, 1/3 এই রে, তোমার তো বাচ্চাকে শেখাবে কি তুমি, কি তোমাকে শেখাতে হবে? এ বাবা, দেখো এটা পুরোটা ঠিক আছে, বুঝে নাও। হাফ করা মানে কি, এটা হাফ, এটা হাফ। এবার হাফকে যখন তুমি আবার হাফ করছো, তাহলে এই হাফকে তুমি হাফ করেছো, তাহলে এদিকের হাফটাও তো হাফ হচ্ছে। তাহলে এই একটা অংশ তাহলে কতটা হচ্ছে বলো? কত হচ্ছে? তো 1/4। 1/4 হচ্ছে বাবা, বোঝা গেছে? কারণ হাফ মানে কত, 2 দিয়ে ভাগ। তাহলে হাফকে যখন আবার 2 দিয়ে ভাগ করছে, 2টা নিচে গুণ হয়ে 1/4 হলো। আবার 1/4কে যখন 2 দিয়ে ভাগ করবে, তাহলে সেটা কত হবে? 1/8 হবে। 1/8কে 2 দিয়ে ভাগ করলে 1/16 হবে, মানে নিচে তো 2 গুণ হতে থাকছে। বোঝা গেছে? এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে 2 বছর, তার মানে দেখো সুদের হার নিয়ে আমাদের সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে 2 বছর 3 মাস। তাহলে 2 বছর মানে 2 পূর্ণ, 3 মাস মানে কত? 1/4। তাহলে এটা হচ্ছে মাস টাইম। সুদের হার কত? 8 পূর্ণ 1/12, মানে 8 2 16, 17.2% হচ্ছে সুদের হার। আর প্রিন্সিপালটা তো আমার 4,800 আছে। বলো কত টাকা তাহলে সুদ হবে, গুণ করে, ঠিকঠাক করে গুণ করে বলো কত হচ্ছে। স্যার 2 পূর্ণ 1/4 রাখবো এটা না, নাকি? সরি, এটাকে করে দাও 9/4। 9/4। 9/4 মাস। অবশ্যই 9/4 করতে হবে, নাহলে তুমি গুণ করে কাটাকাটি করবে কি করে? তাহলে 4,800 গুণিত 17/2 মানে 200 ইন্টু 9/4। ব্যাস, এই কাটাকাটিটা করে বলো কত হচ্ছে। চারশো উনষাট। কত হচ্ছে নাও, উত্তর মিলছে না তো একটাও? মিলছে? স্যার 918। স্যার 918। 918 টাকা। সি হচ্ছে, দেখে নিচ্ছি। 0 0 0 0। এবার 4, 4 একে 4, 4 2 8, 2 2 6 12। তার মানে এবার গুণ করবে 17 আর 9 5 45, 9 6 54, যেভাবে তুমি গুণ করবে। 17, 9 5 45, 9 6 54, 54। তাহলে বোঝাই যাচ্ছে শেষে 8 আসবে, 918ই হবে। 4টে অপশন তো আছে, তাই না? আর তো কোনো ব্যাপারই নেই, গুণ ফলটা করলেই হবে উত্তর, তাই তো মৈত্রী? স্যার। গুণে গাফিলতি। আচ্ছা, 5এরটা, এটা আমি আর বলবো না, আগের মতোই ব্যাপার। এবার এটা আমি কিছু বলবো না, ঠিক করে বলো। ন মাস মানে ভাবো কত হবে? পারবে না, বলে দিতে হবে 9 মাস মানে। বলে দিন।
আর 9 মাস মানে দেখো 6 মাস মানে হাফ কি করে হলো 6/12, আর 9 মাস মানে কত 9/12, কাটাকাটি করলে কত হবে 3/4, এই তো কথা। বুঝে গেল? কোনো কিছু মাস থেকে যখন বছরে হ্যাঁ করো স্যার। তখন কি হয় 12 দিয়ে ভাগ করবে, কারণ 12 মাসে 1 বছর হয়। 9 মাস মানে 9/12 মানে 3/4, 3 3 9 3 4 12, 3/4 হবে, তাই তো? সেই ভেবে করো, ঝট করে করো উত্তর। স্যার 9 মাসটা আরেকবার বলে দিন তো। হ্যাঁ, 6 মাসটা আমরা কি করে পেয়েছিলাম, 3 মাসটা কি করে পেরেছিলাম, 3/12, কেন 3 4 12, তাহলে 1/4, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 6 মাস কি করে হলো 6/12, 6 মানে 1/2, তাহলে 9 মাস কি হবে 9/12, মানে 3 3 9 3 4 12 মানে 3/4। এবার বোঝা গেল কি হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি 10 মাস বলে তাতেও অসুবিধা নেই, 10/12, যদি 11 মাস বলে 11/12, 3 মাস বলে মানে 2 মাস বলে 2/12, অসুবিধা কি আছে, আমাদের কোনো সমস্যাই নেই। ক্লিয়ার হলো? এবার যদি বলে হ্যাঁ 1 বছর 4 মাস, তাহলে 1 বছর 4 মাস যদি বলে তখন কি হবে, 1 বছর মানে 1 পূর্ণ, 4 মাস মানে 4/12, 4/12 মানে 4 3 12 মানে 1 পূর্ণ 1/3, মানে 4/3। বুঝাতে পারছি পুরো ব্যাপারটা? পুরো টাইম ক্যালকুলেট হয়ে যায়। তাহলে এটার উত্তর কত হবে বলো? 787.50 টাকা। 787। দেখি সুপর্ণা হয়েছে এটা, দেখে বলো। স্যার অপশন এ। অপশন এ দুজনেরই হয়েছে, ব্যাস, তাহলে আমার আর চেক করার দরকার নেই। দেখে নি, হ্যাঁ 5 এর এই আছে, ওকে। 6 এর বি, খুব ভালো একটা প্রশ্ন। বলো কি হবে? ভয় পাচ্ছ না তো? না স্যার, এই মাসগুলো গুনতে হবে। তারপর গুণা, কত হ্যাঁ। মাস হচ্ছে সেটা ওই। হুম, হ্যাঁ। কত মাস কত দিন হচ্ছে, ব্যাস। টোটাল দিনটা হিসাব করো, তাহলে দিন মানে হচ্ছে তাহলে কত বছর হচ্ছে, ব্যাস সেই গল্প করলেই হবে। মাস 12 দিন হচ্ছে। টোটাল কত দিন হচ্ছে? 2 মাস 12 দিন। তাহলে কত টোটাল কত দিন হচ্ছে? ডে হিসাব করো, শুধু মাস হিসাব করলে তুমি পারবে না, ডে হিসাব করো। স্যার 2 মাস 12 দিন। হুম, দেখো হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু দেখো আমি তোমাকে হিসাব একটা ভালো বলে দিচ্ছি, দেখো 9ই মার্চ, তাহলে মার্চ মাসে আর কত দিন আছে? 21 দিন। 22 দিন আছে, খেয়াল করে 31শে মার্চ হয়, তাই না? ও মার্চ। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ স্যার। আর এপ্রিল মাস কত দিন হয়? 30 দিনের হয়। 30। আর মে মাসে কত দিন রয়েছে এখানে? 21 দিন, তাই তো? তাহলে যোগ করলে কত দিন হচ্ছে? 73 দিন, তাই তো? এবার 73 দিন মানে বছরের দিক থেকে কত হচ্ছে? 73/365 মানে কত? 1/5 হচ্ছে, বুঝলে? 1/5 হচ্ছে না, হয় না? হ্যাঁ। তাহলে 1820 টাকা, সুদের হার 15/2 মানে 200 হয়ে যাবে, কারণ নিচে 100, আর 1/5। চলো কাটাকাটি, 0 0 5 3 15, 2 10, 2 91, 91 3 273/10 মানে 27.30, তাই তো? বলবে স্যার 3 হ্যাঁ স্যার। হচ্ছে, 3 এর পরে তুমি 0 বসাও আর 300 বসা, বাবা কেউ তোমাকে কিছু বলবে না। হুম,
তুমি যদি এটাকে বলো স্যার 27.3 হচ্ছে তো, আচ্ছা আমি বলবো ঠিক আছে 27.300000000 একই কথা। কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তার শূন্যর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। যদি আগে থাকে 3-এর আগে তখন মূল্য আছে। ক্লিয়ার হুয়া? হ্যাঁ স্যার, তাহলে সুদ কষায় প্রচুর গাফিলতি যাবো। হুম, প্র্যাকটিস করা হয়নি তো। প্র্যাকটিস করা হয়নি। চলো 7-এরটা। এই দেখো এবার ওভারড্রাফট সুবিধা নিলে এত তারিখে সুদের হার এত হয়। এবার বলো কি হবে। ব্যাপারটা হচ্ছে একজন দোকানদার ব্যাংক থেকে ওভারড্রাফট সুবিধা নিলে 8ই জানুয়ারি 2011-তে সুদের হার এত টাকা রোড নিল। ওভারড্রাফট মানে আগে মেন কথা, এখানে ওভারড্রাফট কথাটা কিছুই ব্যাপার নয়। সে 8ই জানুয়ারি 2011-তে 18% সুদের হারে 15,000 টাকা ঋণ নিল। থার্ড জন সে পরিশোধ করে দিল, তাহলে কত টাকা তাকে ঋণ পরিশোধ করতে হবে? তাহলে যত দিনের জন্য ঋণ নিয়েছে তত টাকাই সে দিবে, তত টাকাই সে সুদ দেবে, তাই না? এবার সুদ মানে 15,000 টাকা, তারপরে ইন্টারেস্ট যেটা হবে বের করে তাকে যোগ করে তোমাকে দিয়ে দিতে হবে, তাই তো? এই তো কথা। তাহলে কত দিনের জন্য সে ঋণ নিয়েছে সে দিনটা বের করো। চলো তাহলে জানুয়ারি মাসে 8 তারিখ মানে কত দিন বাকি? বাকি কত দিন? 23 দিন। 23 দিন, কারণ 31শে জানুয়ারি। 23 দিন। ভেরি গুড। ফেব্রুয়ারি মাসে কত দিন? 28। 28। ঠিক করে দেখো, 29 মনে হচ্ছে, লিপ ইয়ার না 2011? তাই রে, থমকে গেলে কেন? 28 তো ঠিকই বলেছো, 2011 কি লিপ ইয়ার পাগল? লিপ ইয়ার না, 2012 লিপ ইয়ার। তাহলে সেই জন্যই তো ভয়টা দেখালো। তাহলে যদি খেয়াল করবে, যদি এটা 2012 দিয়ে দিত তখন ভুল করে চলে আসতে, তাই না? এই কারণে বললাম খেয়াল রাখতে। মার্চ কত দিন? 31। এপ্রিল কত দিন? 30। মে কত দিন? 31। এবার জুনের কত দিন আছে? 3 দিন আছে, তাই তো? তাহলে যোগ করলে কত হচ্ছে টোটাল? 1 2, তাহলে এটা হচ্ছে 3 না 3 না 1 2 3 3 6 6 8 4 4 146। 46 না 164? না সরি 46, 6 হচ্ছে, সরি, হ্যাঁ 146, 146, হ্যাঁ। এবার 146 মানে তাহলে কত বছরের দিক থেকে দেখতে গেলে কত? বাই 365, তাই তো? তাহলে এটা যদি কাটাকাটি আমরা করি তাহলে কত হবে? যাচ্ছে কিছুতে? না এটা তো কিছু কাটাকাটি 11, না কিছুতেই যাচ্ছে না। 7 2 2 দিয়ে কাটলে 7 73। আচ্ছা 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 আচ্ছা, একটা দেখো, একটা জিনিস দেখো, যদি 73 একদম 73 দিয়ে কাটা হয়, ঠিক আছে, এটা মাথায় আসবে না, ঠিক আছে, তবে বলে দিচ্ছি 73 2-এ, ঠিক আছে, 146, 73 5-এ, এটা মাথায় আসবে না। যদি নাও আসে তবে একটু মানে দেখে বোঝা যাচ্ছে আর কি, ঠিক আছে। এটা পরে যদি এটা যদি নাও কাটো, ঠিক আছে, এটা 2-এর 5 হবে, যদি নাও কাটো পরে পেয়ে যাবে, দেখি পরে পেয়ে যাবে 15,000 টাকা তার। আচ্ছা আমি 146/100 টাইমটা দিয়ে দিচ্ছি 365, আমি এখানে কিছু কাটছি না, আমি ভাবলাম যে আসছে না তোমার মাথায়। আর হচ্ছে সুদের হার কত? 18/100, তাই তো? ব্যাস, দরকার নেই ওটা, যদি না কাটা মাথায় আসে অসুবিধা নেই, তাহলে 0 0 0 0। আচ্ছা এবার হচ্ছে 2 2 9 18, হ্যাঁ 2-এ কাটবে না, কোথায় কাটবে এটা? 5 দিয়ে কাটবে তো স্যার। 5 দিয়ে কাটবে, হ্যাঁ 305। 5, হ্যাঁ 5 7 35, 5 3 15,
5 দিয়ে কাটলে 5 3 15 30। হ্যাঁ, এবার দেখো এখানে দেখা যাচ্ছে 73 2 ঠিক আছে, যদি না কাটো ওখানে এভাবেও কাটা যাবে, কোনো অসুবিধা নেই। এবার 18 গুণিত 60, তাহলে 18 6 8 18 6 কত 108 1080, তাহলে 15,000 টাকা প্লাস 1080 মানে 16,080 টাকা, তাই না? যদি 2 এর 5 করো ওখানে ভালো, যদি না করো অসুবিধা নেই, এখানে কাটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 16,000 টা কি করে করলে? 15,000 এর সঙ্গে 1080 যোগ করো, আসলের সাথে সুদটা তো দিতে হবে নাকি, তাহলে ব্যাংক তো তোমাকে মারবে নাকি? ব্যাংকে যখন টাকা ফেরত দেবে তখন কি বলবে, এই ধরুন সুদটা ধরুন, আসলটা আমার নাকি? হ্যাঁ, তাই ওরকম হলে ভালো হতো। ওরকম হলে ভালো হতো গো। ভাবছি ওরকম একটা ব্যাংক খুলবো গো, ঠিক আছে, যত টাকা ঋণ নাও শেষে শুধু ইন্টারেস্টটা দিতে হবে, সুদ দিতে হবে না। তো সব কাস্টমার আমার বাড়ি আমার ব্যাংকে চলে, ব্যাংকে লাঠি চলে যাবে। ব্যাংক দুদিনে লাটে উঠে যায়। ও আচ্ছা, নেক্সট। কোনো আসলের 7 বছর পর সরল সুদ হয় এত টাকা, যদি সুদের হার 2% বেশি হতো তাহলে সুদের পরিমাণ কত বেশি হতো? কি হবে? দেখো এখানে উত্তরটা হবে যে নির্ণয় করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে আসল বের করারও কোনো উপায় আসল নেই, সুদের হার বের করারও কোনো উপায় নেই, ঠিক আছে, যে কোনো একটা আমাকে বলতেই হবে, ঠিক আছে, যদি যে কোনো একটা যদি না বলে তাহলে হবে না। যদি বললো 7 বছর পর এত % হারে সরল সুদ এত, যদি সুদের হারটা বলে দিত তাহলে হয়ে যেত, আমাদের আসল না বললেও সুদের হার বললে হয়ে যেত, বা যদি আসলটা বলতো তাহলেও আমরা সুদের হার বের করে নিতে পারতাম, কিন্তু দুটোই মিসিং যখন আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তাহলে এরকম অঙ্ক থাকলে মাথা ঘুরবে না, আগে দেখবে। হ্যাঁ, নেক্সট 26। 6,000 টাকা নির্দিষ্ট সুদের হারে 7 বছরে 7,200 টাকা হয়, যদি সুদের হার 1.5 গুণ হয় তাহলে 5 বছর পরে সমপরিমাণ আসলে সুদে আসলে কত হবে? এটা করে দিন। আচ্ছা, করিয়ে দেবো। আচ্ছা, ওকে। বলেছে 6,000 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 6 বছরে 7,200 টাকা হয়, ভালো কথা। তাহলে 4 বছরে কত টাকা টোটাল সুদ পেয়েছে সে? 4 বছরে তার সুদ কত টাকা? 1200 টাকা সুদ পেয়েছে। তাহলে 1 বছরে কত টাকা সুদ পেয়েছে? 300 টাকা। আচ্ছা 300 টাকা। 1 বছরে তাহলে সে 300 টাকা সুদ পেয়েছে, কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে 1 বছরে সে যদি 300 টাকা সুদ পায়, ওকে। এবার দেখো, খেয়াল করো, 6,000 টাকা, এবার আমি যদি এখানে সুদ মানে সূত্র দিয়ে করি তাহলেও হবে, যদি নাও করি তাহলেও আমরা পেয়ে যাব সুদের হার, ঠিক আছে। কি করে? আমি বলছি 6,000 টাকা, তাহলে কত বছর? 4 বছরে সুদের হার যদি মনে করি এক্স, মানে x/100, তাহলে কত টাকা? 300 টাকা, তাই তো? তাহলে কাটাকাটি করো, 0 0 0 0, তাহলে x সমান 300 ডিভাইডেড বাই, এবারে 6 4 24 240 শূন্য, তোমার হচ্ছে 6 6 5 30, 6 না 4 4 4, কোথায় যাচ্ছে গো? 6 দিয়েই যাবে তো? হ্যাঁ 6 দিয়ে 6 যাবে, 30 আর 4 6। হ্যাঁ 5 এর 4, তাই তো? 5 এর 4, তাহলে সুদের হার কত? 5 এর 4। এবার সুদের হার বলছে 1.5 গুণ বেশি, 5 এর 4 ছিল, তাহলে 1.5 গুণ মানে কত? 3 এর 2 গুণ বেশি, মানে কাটাকাটি, তাহলে সুদের হার কত? 15 এর 8, তাহলে সুদের হার হতে হবে
15.8%। ভালো কথা, তাহলে 15.8% যদি হয় তাহলে কিছু কি ভুল হচ্ছে? সুদের হার হচ্ছে 1000 টাকা, 6000 টাকা, কিছু ভুল হয়নি তো? 7200, তাহলে ওটা কিছু হবে না? দাঁড়াও দাঁড়াও, কিছু একটা ভুল হয়েছে, দাঁড়াও দেখি এক সেকেন্ড। 6000 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে এত টাকা হয়। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল আমার 6000 টাকা, সুদের পরিমাণ 1200 টাকা, সময় হচ্ছে 4 বছর। ও হো হো, কি ভুলটা বলো তো? পরেরটা তো 5 বছরের। আমি তো অলরেডি 1 বছর বের করে নিয়েছি, তাহলে আমি আবার শেষে 4 বছর কেন লিখতে যাব, তাই না? আমি তো এটা 1 বছরের বের করে নিয়েছি। কি বলছি বুঝতে পেরেছো? আমি যদি 1200 টাকাটা ধরতাম তাহলে আমার 4 বছরের হতো, কিন্তু আমি অলরেডি 1 বছরের সুদটা তো ধরে নিয়েছি 300 টাকা। তার মানে কত টাকা হবে? x সমান তো তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে 3000/60, মানে 5%। ওকে, তাহলে এটা তুমি যদি এভাবে সূত্রে নাও বসাও, এই যে 300 টাকা সুদ বেরিয়েছে কত টাকা, 6000 টাকার উপরে, তুমি সিম্পলি 300 ডিভাইডেড বাই 6000 ইন্টু 100 করে ফেলো। 0 0 0 0 কাটো, দেখো 30, মানে প্লাস তোমার করে। হুম, না এটা হবে না তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা করলেই তোমার দেখো 5% তুমি পেয়ে যাবে যে সুদের হার কত। তাহলে সুদের হার 5%, 5% ছিল, 1.5% বাড়ানো হয়েছে, মানে 3/2 এর সাথে গুণ করতে হবে, তাহলে 5 গুণিত 3/2, মানে তোমার ধরো 15/2 এখন সুদের হার হয়েছে। তাহলে এখন 5 বছরে সুদে আসলে কত হবে, তাহলে 5 বছরে সুদ বের করবে, তার সাথে মানে 6000 টাকা গুণ করে দেবে, তাহলে 6000 টাকার তোমার হচ্ছে 5 বছর, 5, সুদের হার 15/2 মানে 200, বা 0 0 0 0 2 3 6 মানে 30, তাহলে এটা কত হচ্ছে 5 3 15, 15 15 225, 0। তাহলে এটা সুদ, তার সঙ্গে আসল কত, 6000 টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে 8250 টাকা। বলো কোন জায়গাটা বুঝতে পারোনি, বলো ধীরে ধীরে দেখো কোনটা বুঝতে পারোনি। আরেকবার বলবো? স্যার, প্রথমে বছরে ওইখানটা ক্যালকুলেশনটা করার কাছে একবার বলুন। প্রথমে 5%টা বুঝতে পেরেছো না, এটাই বুঝতে পারোনি? প্রথমটা কি? বলো 5%টা বুঝতে পেরেছো না প্রথমটাই বুঝতে পারোনি, বলো? প্রথমটাই থেকে একবার বলে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তুমি এইভাবে তাহলে এত কমপ্লিকেটেড করার দরকার নেই, ঠিক আছে? 6000 টাকা 4 বছরে 7200 টাকা হয়েছে, তাহলে এখানে সুদের হার বের করতে হবে, তাহলে 6000 টাকা বছর কত 4, সুদের হার আমরা জানি না, তাহলে কত ধরবো, x/100 ধরবো। সুদের পরিমাণ কত, 6000, 7200 থেকে বাদ দিলে 1200 টাকা, এই তো ব্যাপার। তাহলে এখান থেকে আমি কি পাবো, সুদের হার পাবো, কারণ এক্স পাবো, এক্স পাওয়া মানে সুদের হার পেতে হবে, তাহলে এক্সটা আমি বের করি। তাহলে এক্স সমান এখান থেকে কত হচ্ছে, দেখো এটা 0 0 0 0 কারণ এক্স সমান কত হচ্ছে 1200 ডিভাইডেড বাই 4 ইন্টু 60 হলো, 0 0 কাটলে 6 2 এ 12 20, 4 5 এ 20, তাহলে এক্স সমান কি হলো 5 হলো। তাহলে 5 মানেটা কি, এটা 5 মানে কি, 5টা হচ্ছে সুদের হার, মানে 5%, কারণ 100 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে সুদের হার কত 5%। হ্যাঁ এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমি ওটাকে কেন 300 করলাম, কারণ 4 বছরে 1200 টাকা হয়, তো তাহলে 1 বছরে কত হয় 300 টাকা, তাহলে আমি সেই জন্য 4 বছর না করে 1 বছরে 300 করে দিলাম, মানে 1 করলাম এখানে 300 করেছিলাম, যাতে একটু ক্যালকুলেশন ছোট হয়। হুম, অসুবিধা নেই কোনো, তাতেও কোনো সমস্যা নেই। এবার বোঝা গেল? ঠিক আছে। ব্যাস, এবার হ্যাঁ স্যার। 5% বেরিয়ে গেছে, তার মানে তোমার হচ্ছে আরো 1.5 গুণ বাড়াতে হবে, 1.5 মানে কত 3/2, 3/2। 3/2 মানে কত 5 3 15/2, তাহলে 15/2 এখন সুদের হার, তাহলে 15/200 সুদের হার, আর বছর এখন কত 5, 6000 টাকার 5 বছরে 15/2 সুদের হারে কত হবে। আমি এখান থেকে সুদ বের করলাম 2250, আসল 6000 টাকা, তাহলে সুদে আসলে কত হচ্ছে 8250 টাকা। ব্যাস, গল্প শেষ। সহজ না কঠিন? সহজ আছে।
আছে কিন্তু নিজেকেই করতে হবে। নিজেকেই করতে হবে, তাহলে কেউ করে দেবে না, নিজেকেই অঙ্ক করতে হবে। সুপর্ণা, কি খবর গো? হ্যাঁ স্যার, বুঝতে তো পারছি কিন্তু করতে নিয়ে এখন কি হবে জানি না বাকিগুলো। করতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে। এই অঙ্ক করতে হবে আর কি। যাই হোক, কি বলি, 150 টাকা 8% সুদের হারে কত বছরের সুদ? 800 টাকার 4.5 সুদের হারে 3 বছরের সুদের সমান হবে। মানে একটাই সুদের হার বলেনি, আরেকটা আরেকটার বলে দিয়েছে সমান। তাহলে এইটার সুদের কত বছরের সুদ একটা ধরে নেবে, তার সঙ্গে এর যে সুদটা হচ্ছে সেটাকে সমান করে দেবে, তাহলে উত্তর হবে। পারা যাবে না করে দিতে হবে? কি বলছো? আচ্ছা, তাহলে 150 টাকা 8% সুদের হার মানে 8/100। সময়টা আমরা জানি না, সেই জন্য সময়টাকে আমরা টি ধরে নিলাম। তাহলে এটা আমরা সুদ পাবো। এর সঙ্গে সমান কি হবে? 800 টাকার সুদের হার কত? 9/2 মানে 9/200 ইন্টু বছর কত? 3। এদের দুজনের মধ্যে সমান হবে। ব্যাস, এখান থেকে টি এর মান বেরোবে। কিভাবে বেরোবে? 0 0, এখানে 0 0 0 0, 2 4 8, এবার 5 2 10, 5 3 15, 2 4 8। তাহলে টি সমান কত হচ্ছে? টি সমান হচ্ছে 4 গুণিত 9 গুণিত 3 ডিভাইডেড বাই 3 গুণিত 4। ব্যাস, সুন্দর কাটাকাটি হয়ে গেল। 4 4 3 3, টি সমান 9। তাই তো? খুবই কঠিন? সহজ ছিল স্যার। সহজ ছিল তো, অঙ্ক সহজ তো। করে দেওয়ার পর সব সহজ লাগে, তাই না? হ্যাঁ স্যার। এটাই বড় কথা। আচ্ছা, যাই হোক। অঙ্ক ধরতে পারাটা হচ্ছে কথা। হুম, কেন সে করে যায়, প্রথম মানে স্টেপটা ধরতে পারাটাই হচ্ছে আসল। ধরতে পারাটাই আসল কথা। আবার তাহলে কি আমি করে ঠিক ধরবে? তাহলে তার ধরার জন্য আগে প্র্যাকটিস করতে হবে, তাহলে তো ধরতে পারবে, তাই না? বিরাট কোহলি কি করে জানবে যে এই যে এত জোরে এসে 150-তে বল করছে? তাহলে সে কি করে জানবে বলটা কেমন আসবে? তাহলে দেখতে দেখতে বারবার দেখে দেখে বোলার বল করছে, দেখে দেখে ওই এখন হচ্ছে কি বলে, লেজেন্ডস লিগ হয়, জানো? কোনোদিন শুনেছো লেজেন্ডস লিগ বলে? শোনোনি কি? শুনেছো কোনোদিন? শুনেছি কিন্তু বিষয়টা হ্যালো? মানে শোনা কিন্তু জানি না। আচ্ছা, ওই লেজেন্ডস লিগ বলতে কি বলতো, সচিনের এখন বয়স 51 বছর, ঠিক আছে? জন্টি রোডসের বয়স তার থেকেও বেশি, 53-53 এরকম হবে। হ্যাঁ, তারা এই 53-51 বছর বয়সে যে ক্রিকেটটা খেলছে সেটা চিন্তার বাইরে। মনে হচ্ছে যেন সেই 21 22 23 বছরে যেরকম খেলতো সেরকম এই বয়সে এখনো খেলছে তারা। ওগুলো জেনারেলি হচ্ছে টাকার আর্নিং এর জন্য নয়, সবই চ্যারিটিতে যায়। কিন্তু এগুলোর জন্য সেরকম, ওই জন্য কিসের জন্য? এত বছরের প্র্যাকটিসের জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে বাকি অঙ্কগুলো করবে। হ্যাঁ স্যার, হুম, একটা বাকি এটা অঙ্কগুলো। নিয়ে একটা মানে পোস্ট দেখলাম, হুম এই মানে এই এই লেখাটা হুম দেখলাম আর কি ফেসবুকে। আচ্ছা, যাই হোক, তাহলে বাকি অঙ্কগুলো করবে, ঠিক আছে? যদি এগুলো করো ভালো, পরের দিন কি তাহলে সেই সুদ কষাটা করবে না নৌকার সুদটা করবে? সুদ কষাটাই করি স্যার, এটা কমপ্লিট করি। আচ্ছা, তাহলে বাকি অঙ্কগুলো ট্রাই করবে যতগুলো হয়। দেখো, এরকম নয় যে স্যার 3টে করলাম পরপর হয়নি রেখে দিলাম, নয়। পুরোটার মধ্যে যেগুলো যেগুলো পারবে, যটা পারবে তটাই করবে। কি বললাম, বোঝা গেল না গেল না? পুরোটাই হ্যাঁ দেখবে। স্যার। স্যার দেখলাম স্যার 28-এরটা পেরেছি, তারপরে স্যার একদম শেষের দুটা পেরেছি। যেই দুটো পারবে, যে 3টা পারবে সেটাই করো, কোনো চাপ নেই। কিন্তু পুরোটা একবার দেখে নেবে ওভারভিউ, যেগুলো সহজ লাগবে সেগুলোই করবে, বাকিগুলো তো আমি করিয়ে দেবো, ঠিক আছে?